হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে আমরা রাসায়নিক গণনার কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সম্বন্ধে জানব। তো প্রথম কোশ্চেন কী আছে যে ভরের সংরক্ষণ সূত্রের প্রবর্তক হলেন। ভরের সংরক্ষণ সূত্রের প্রবর্তক হলেন হচ্ছে ল্যাভোয়েসিয়ার। ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেন আছে হচ্ছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে ভরের পার্থক্য কী হয়? নিম্ন শক্তির রাসায়নিক বিক্রিয়ায় দেখা যায়, সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় দেখা যায়, উচ্চ শক্তির বিক্রিয়ায় দেখা যায়, কখনোই দেখা যায় না। এটির উত্তর হবে হলো উচ্চ শক্তির বিক্রিয়ায় দেখা যায়। ঠিক আছে, কারণ উচ্চ শক্তির বিক্রিয়াতেই কী হয়, বিভিন্ন নিউক্লিয় বিক্রিয়া ঘটে এবং তার ফলে পদার্থের ভরের মধ্যে পার্থক্য দেখা যায়। 3 নম্বর কোশ্চেনে আছে দুটি রাসায়নিক পদার্থ এ ও বি রাসায়নিক বিক্রিয়া করে সিওডি যৌগ উৎপন্ন করলে নিচের কোনটি সত্য? এ ও বি এর মোট ভর গ্রেটার দেন সিওডি এর মোট ভর, এ ও বি এর মোট ভর লেস দেন সিওডি এর মোট ভর, আর এখানে এটা ইজ ইকুয়াল টু হবে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু হবে, অর্থাৎ এটার উত্তরটি হবে হচ্ছে এ ও বি এর মোট ভর ইজ ইকুয়াল টু সিওডি এর মোট ভর। অর্থাৎ বিক্রিয়ার আগে পদার্থের যা মোট ভর থাকে বিক্রিয়ার পরে মোট ভর সমান হয়। ঠিক আছে, অর্থাৎ বিক্রিয়ার আগে বিক্রিয়াজাত পদার্থের যা মোট ভর থাকবে বিক্রিয়ার পরে বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থের যা মোট ভর থাকবে বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান হবে। ঠিক আছে। ভর ও শক্তির তুল্যতার সমীকরণ। তুল্যতার সমীকরণটি কি হয়? সেটি হচ্ছে E ইজ ইকুয়াল টু mc স্কোয়ার, অর্থাৎ অপশন বি হবে হচ্ছে সঠিক, এটি স্কোয়ারে আছে। ঠিক আছে। তারপরে কোশ্চেন আছে হচ্ছে রাসায়নিক সমীকরণ থেকে কোন বিষয়টি জানা যায় না? কোনটি জানা যায় না? এ নম্বরে আছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা, এটি জানা যায়। ঠিক আছে। এসটিপিতে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আয়তন, এটিও জানা যায়। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব, এটি জানা যায় না। ঠিক আছে, তাহলে অপশন সি হবে হচ্ছে সঠিক উত্তর। আর বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের ভর তো জানা যাবেই, তাহলে অপশন সি হবে হচ্ছে সঠিক উত্তর। কোন প্রক্রিয়ার বিক্রিয়ায় ভরের পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে? সেটি হচ্ছে নিউক্লিয় বিক্রিয়ায়। ঠিক আছে, অপশন বি হবে হচ্ছে সঠিক উত্তর। ভর ও শক্তির সমতুল্যতা অনুযায়ী তাপমুচি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের ভর কি হয়? তুল্যাঙ্ক পরিমাণে হ্রাস পায়। তাপমুচি যখন বিক্রিয়া থাকে সেখানে তুল্যাঙ্ক পরিমাণে হ্রাস পায়। আর তারপরটা আছে হচ্ছে কোশ্চেন যে ভর ও শক্তির সমতুল্যতা অনুযায়ী তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের মোট ভর তুল্যাঙ্ক পরিমাণে বৃদ্ধি পায়। ঠিক আছে, অর্থাৎ তাপমুচি হলে হচ্ছে হ্রাস পাবে আর তাপগ্রাহী হলে হচ্ছে তুল্যাঙ্ক পরিমাণে বৃদ্ধি পাবে। ভর ও শক্তির মোট পরিমাণ যে কোনো পরিবর্তনের পরে কি থাকে? একই থাকে, যদি না সেটি নিউক্লিয় বিক্রিয়া হয়, তাহলে ভর আর শক্তির যে পরিমাণ থাকবে তা সবসময় একই থাকবে। 2 মোল NO এর সঙ্গে O2 এর বিক্রিয়ায় উৎপন্ন NO2 এর এসটিপিতে আয়তন কত হবে? ফার্স্ট বিক্রিয়াটি লিখি, NO প্লাস O2, সেখান থেকে উৎপন্ন হয় হচ্ছে হলো NO2। এবার এটা যদি সমতা বিধান করি তাহলে আসছে হচ্ছে 2NO প্লাস O2 2NO2। নাইট্রোজেন দুটি হলো, আর এপাশে নাইট্রোজেন দুটি, আর বা পাশে অক্সিজেন হলো হচ্ছে 2 2, এখানে দুটি, আর এখানে 2 4টি, এখানেও হলো হচ্ছে 2 দুগুণে 4টি। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে হলো সমতা বিধানযুক্ত সমীকরণ। তাহলে বলেছে যে 2 মোল NO এর সঙ্গে, অর্থাৎ এখানে 2 মোলই আছে। ঠিক আছে, 2 মোলই আছে O2 এর বিক্রিয়ায়। হ্যাঁ, তার মানে এখানে 1 মোল O2 এর কথা বলা হচ্ছে। বলছে উৎপন্ন NO2 এর আয়তন। এবার NO2 হচ্ছে এটা, যেটি কয় মোল হলো? 2 মোল হলো। এবার আমরা কি জানি যে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কি হয়? সবসময় 22.4 লিটার। তাহলে এখানে যেহেতু 2 মোল NO2 উৎপন্ন হয়েছে, তাহলে সেটা কত হবে? 22.4 ইন্টু 2, তার মানে 44.8 লিটার। অর্থাৎ এই বিক্রিয়াতে 44.8 লিটার NO2 গ্যাস উৎপন্ন হবে। যদি বলতো কত মোল উৎপন্ন হবে তাহলে 2 মোলই হতো, কিন্তু যেহেতু এখানে আয়তন বলেছে, এবার আমরা কি জানি 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় হচ্ছে 22.4 লিটার। তাহলে 2 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হবে? 44.8 লিটার। তাহলে এটি হবে হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অপশন সি হবে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আছে নিচের কোন সম্পর্কটি সঠিক? এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর ইজ ইকুয়াল টু গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু 0.89। ঠিক আছে, আর তারপরে আছে হচ্ছে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু 0.089। এটি হবে সঠিক উত্তর, বি নম্বরটি। 0.089 দিয়ে গুণ করলে সেটি 1 লিটার গ্যাসের ভরকে বোঝায়।
এবার বলছে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে যুক্ত হলে কি কত মোল NH3 উৎপন্ন হবে। বিক্রিয়াটি লিখি N2 প্লাস হচ্ছে H2 NH3, এটা সমতা বিধান করি। N2 এবার আছে 2টি, তাহলে এখানে 2 দিয়ে দিই। তাহলে হাইড্রোজেন কতগুলি হয়ে গেলো, 3 দুগুণে 6টি, তাহলে এখানে 3 দিয়ে দিই। তার মানে কি দেখা যাচ্ছে যে 1 মোল নাইট্রোজেন, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 মোল নাইট্রোজেন, সামনের এই সংখ্যাটি স্টয়চিওমেট্রি বোঝায়, অর্থাৎ এটি মোল সংখ্যাকে বোঝায়, আয়তনকে বোঝায়, ঠিক আছে। তাহলে 1 মোল নাইট্রোজেন আর এখানে আছে 3 মোল হাইড্রোজেন, ঠিক আছে, কোশ্চেনই তাই ছিল, 3 মোল হাইড্রোজেন। কত মোল তাহলে অ্যামোনিয়া উৎপন্ন হলো, 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হলো, অর্থাৎ অপশন বি হবে হচ্ছে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন আছে গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের সঠিক সম্পর্ক, এটা মনে রাখবে m = 2d, ঠিক আছে, অর্থাৎ অপশন ডি হবে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আছে হচ্ছে SO2 গ্যাসের বাষ্প ঘনত্ব হলো, SO2 গ্যাসের আমরা যদি আণবিক ভর বার করি সেটি কত হয়, সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেন হচ্ছে 16, যেহেতু দুটি পরমাণু আছে 16 গুণ 2, তাহলে 32 প্লাস 32 কত হচ্ছে 64। এখন যদি আমরা দেখি যে SO2 আণবিক ভর পেলাম যেটি হচ্ছে m বোঝাচ্ছে, তাহলে আমরা কি জানি m = 2d, d হচ্ছে হলো বাষ্প ঘনত্ব, ঠিক আছে। তাহলে d = কি হবে m/2, অর্থাৎ 64 হচ্ছে 2, তাহলে অ্যান্সার কত হবে 32, অর্থাৎ অপশন বি হবে হচ্ছে সঠিক উত্তর। তার মানে SO2 গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে 32। একটি গ্যাসের আণবিক ভর 46 হলে তার বাষ্প ঘনত্ব কত হবে, m = 2d, তাহলে d = হচ্ছে m/2, আণবিক ভর বাই 2, তাহলে কত হবে 23, ঠিক আছে। 23 গ্রামও হবে না, এমইও হবে না, ইও হবে না, এটা শুধু 23 হবে, হ্যাঁ, বাষ্প ঘনত্বের কোনো একক থাকে না। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 22 হলে এসটিপিতে গ্যাসটি 44 গ্রাম পরিমাণের আয়তন হবে, অর্থাৎ বাষ্প ঘনত্ব যদি 22 হয়, ডি যদি 22 হয়, তাহলে এম কি হবে 22 × 2, অর্থাৎ 44। এবার বলছে যে গ্যাসটি 44 গ্রাম পরিমাণের আয়তন হবে, তাহলে আণবিক ভর যদি 44 গ্রাম হয়, তাহলে আমরা কি জানি কোনো গ্যাসের আণবিক ভরই তার মোলার আয়তনের সমান হয়। এবার মোলার আয়তন কোনো গ্যাসের, যে কোনো গ্যাসের ক্ষেত্রে কত হয়, 22.4 লিটার, অর্থাৎ 1 মোল গ্যাস সবসময় 22.4 লিটার আয়তন দখল করে। তাহলে এখানে যদি 44ই আণবিক ভর হয়, তার মানে কি বোঝাচ্ছে যে 44 গ্রাম গ্যাস 22.4 লিটার আয়তনকেই বোঝাচ্ছে, অর্থাৎ এর আয়তন কত হবে 22.4 লিটার। বায়ুর গড় বাষ্প ঘনত্ব সেটি মনে রাখবে সবসময় 14.4 হয়, ঠিক আছে। ক্লোরিন গ্যাসের আণবিক ভর 71 হলে কোন বক্তব্যটি সঠিক, ক্লোরিন গ্যাসের আণবিক ভর যদি 71 হয়, তাহলে বাষ্প ঘনত্ব কত হবে 71/2, অর্থাৎ 35.5। এবার বায়ুর যে বাষ্প ঘনত্ব থাকে সেটি কত থাকে, সেটি থাকে হচ্ছে হলো 14.4, তার মানে এই গ্যাসটি কি হবে বায়ু অপেক্ষা ভারী হবে, অপশন বি হবে সঠিক উত্তর। এবার বলেছে যে এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেনের সঙ্গে ড্যাশ লিটার ক্লোরিনের বিক্রিয়ায় ড্যাশ লিটার হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়, তাহলে 22.4 লিটার হাইড্রোজেনের সঙ্গে যদি হাইড্রোজেনের সঙ্গে আমরা ক্লোরিনের বিক্রিয়া করে দেখি, হাইড্রোজেনের সাথে ক্লোরিনের যদি বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হয়, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস HCl। যদি সমতা বিধান করি তাহলে এখানে 2 দিয়ে দিলে H2 + Cl2 2HCl। এবার যদি এটাও আছে 1 মোল, এটাও আছে 1 মোল, আর এটা আছে হচ্ছে 2 মোল, ঠিক আছে। তার মানে যদি হাইড্রোজেন 22.4 লিটার নেওয়া হয়, তাহলে ক্লোরিনও লাগবে হচ্ছে 22.4 লিটার, যেহেতু 1 মোল আছে, আর হাইড্রোজেন ক্লোরাইড কত লাগবে 2 × 22.4 লিটার, অর্থাৎ 44.8 লিটার, অর্থাৎ তার মানে হচ্ছে 22.4 লিটার ক্লোরিনের বিক্রিয়ায়, এখানে হবে 22.4 লিটার ক্লোরিনের বিক্রিয়ায় 44.8 লিটার হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হবে। তারপরে বলছে 88 গ্রাম FeS থেকে প্রাপ্ত H2S গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে। FeS এর সঙ্গে আমরা যদি H2SO4 এর বিক্রিয়া করি, এখন এই বিক্রিয়াটা কিন্তু তোমাদেরই জানতে হবে যে কোনটার সাথে কি বিক্রিয়া করলে এই হাইড্রোজেন সালফাইড গ্যাসটি পাওয়া যাবে, এটি তোমাদেরকেই বিভিন্ন বিক্রিয়া বা যখন পড়বে তারপরে জানতে পারবে, ঠিক আছে। তো FeS + H2SO4 কি উৎপন্ন হয়, FeSO4 প্লাস হচ্ছে H2S,
অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস, যেটি পচা ডিমের মতো গন্ধ হয়। ঠিক আছে, এবার এফিএস যদি 88 গ্রাম হয়, অর্থাৎ এখানে কত মোল আছে আগে দেখে নিই। এই বিক্রিয়াটি দেখো সমতা বিধান করাই আছে। ঠিক আছে, তাহলে 88 গ্রাম যদি এফিএস হয়, এফিএস এর আণবিক ভর বার করি। এফির আণবিক ভর কত হয়? 56। আর সালফারের কত হয়? 32। তার মানে 6, 7, 8, 5, 3, 8, 88 গ্রামই দেখাচ্ছে। তাহলে 88 গ্রাম অর্থাৎ এখানে 1 মোলই এফিএস আছে। তাহলে 88 গ্রাম যদি এফিএস নেওয়া হয়, তাহলে সেখান থেকে দেখা যাচ্ছে কি যে হাইড্রোজেন সালফাইডও 1 মোলই তৈরি হচ্ছে। তার মানে এখানে কত আয়তন কত থাকবে? সেটি হবে হলো 22.4 লিটার। ঠিক আছে, তার মানে এসটিপিতে আয়তন হবে হচ্ছে 22.4 লিটার। এখান থেকে কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর যদি তোমাদের পুরো রাসায়নিক গণনার শর্ট কোশ্চেন, তারপর এমসিকিউ, বিভিন্ন গাণিতিক উদাহরণ সব কিছুর যদি তোমাদের হচ্ছে মানে পিডিএফ প্রয়োজন হয়, তাহলে ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপে পিডিএফ চাইতে পারো। খুব সামান্য মূল্যের ভিত্তিতে, মানে সামান্য মূল্যের মধ্যেই তোমাকে এই পিডিএফগুলি প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ভিডিওটি এখানেই শেষ করছি।